সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী এবং রয়্যাল লাইফ ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেটের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ তাজুল ইসলামের সাথে আমরা কথা বলছিলাম এবং ওনার কাছ থেকে আমরা জানবার চেষ্টা করছিলাম যে দুবাইয়ের যে ওনারা যে হাউজিং বাণিজ্য করছেন বা অন্যান্য যে আর্থিক খাতগুলো রয়েছে বা বাণিজ্যিক খাতগুলো রয়েছে সেগুলোর কি অবস্থা, সেই বিষয়গুলো আমরা বলছিলাম এবং বিরতিতে যাবার আগে সেখানকার যে আর্থিক যোগান ব্যবসাতে কিভাবে হয় সেই বিষয়গুলো নিয়েও আমরা কথা বলছিলাম। আমরা আবারও ফিরে যাচ্ছি আপনার কাছে, আবার ফিরে আসছি মোহাম্মদ তাজুল ইসলাম। আপনি যদি একটু, আপনার সাথে আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম যে আর্থিক যোগানটা কিভাবে আসে এবং এইখানে আমাদের একটা বিষয়, এখানে আমরা বহির্বিশ্বে যখন যাই বাংলাদেশিরা বা বাংলাদেশে একটা পাসপোর্ট নিয়ে যখন যাই বিভিন্ন দেশে, স্বভাবতই হয়তো এটা রাজনৈতিক কারণে হোক বা ভৌগোলিক কারণে হোক, অবস্থানগত কারণে হোক, আমরা কিছুটা সমস্যার সম্মুখীন আমরা হই। তা আপনি বাণিজ্য করতে গিয়ে দুবাইতে যে বাংলাদেশি একজন নাগরিক হিসেবে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন কিনা? না, আলহামদুলিল্লাহ, এটা আমি খুব গর্বের সাথে বলতে চাই। পৃথিবীর সেফ অ্যান্ড সেফটি কান্ট্রি হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত, দুবাই স্পেশালি। আপনি জানেন আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে জিরো ক্রাইম, কোনো ধরনের ক্রাইম হয় না, কোনো ধরনের আপনার ছিনতাই, চুরি, হাজারি বলেন এগুলো হয় না। আমি অত্যন্ত হ্যাপি, মানে এই দেশে লিভিং করে বসবাস করে এই দেশের মতো রুলস রেগুলেশন। ফার্স্ট আপনি দুবাইতে বসবাস করতে হলে তার গভর্নমেন্ট রুলগুলো ফলো করবেন। তার গভর্নমেন্ট রুলসে যদি আপনি চলতে পারেন, আপনাকে ওরা কীরকম রেসপেক্ট করে আপনি কল্পনা করতে পারবেন না। আমার ছোট্ট এক্সপিরিয়েন্স, আমি তো বাংলাদেশে বিভিন্ন দেশে, ছোটোখাটো দেশে বিভিন্ন বিজনেসের সুবাদে গিয়েছি। কতগুলো দেশ ভ্রমণ করেছে? এই পর্যন্ত 22 থেকে 23টা দেশ ভ্রমণ করেছি। আচ্ছা, আচ্ছা। এই এক্সপিরিয়েন্স নিয়ে সর্বোচ্চ সেফ অ্যান্ড সেফটি কান্ট্রি হচ্ছে দুবাইতে, দুবাই সিটি, ইউনাইটেড কমার্শিয়াল, ইউনাইটেড আরব আমিরাতের দেশ। মাল্টিকালচারাল অ্যাকচুয়ালি পিপলস আর লিভিং ইন দুবাই। জি জি। ওই জায়গায় কি আপনার এটার কারণে বিভিন্ন চিন্তার বিভিন্ন মানুষ আছে, সেই ক্ষেত্রে বাণিজ্য করতে গিয়ে কি আপনাদের কোনো ধরনের ব্যাক পেতে হয় না? সবাই সেখানকার আইন কানুন মেনে চলছেন 100%, যার ফলে আপনাদের ব্যবসা বাণিজ্য করতেও কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় না? আপনি মোর দেন 200 কান্ট্রি প্লাস ওইখানে লিভিং করে দুবাইতে। ইমিগ্রেশন চেক করলে 200টা কান্ট্রির বেশি লোক ওইখানে বসবাস করে এবং অল ন্যাশনালিটি। এখানে এসে সবাই জানে যে আমি কোন দেশে কীরকম চলে জানি না, কিন্তু এখানে ঢুকলে আমার ওই দেশের বাই ল বাই রুলস মেনে আমাকে চলতে হবে। এবং আপনি যে রয়্যাল লাইফ ইন্টারন্যাশনাল যে আপনার যে কোম্পানিটা, রিয়েল এস্টেট কোম্পানিটা আপনি সেখানে পরিচালনা করছেন, আপনি বলেছেন যে আপনার সাথে অনেকেই যুক্ত আছেন সেখানে। আমাদের বাংলাদেশি কারা বিখ্যাত বা ফেমাস কোনো কেউ আপনার সাথে যুক্ত আছেন কিনা? কেউ আপনাদের সাথে কাজ করছেন দুবাইতে? না, আপাতত আমি আসলে খুব বেশি এডে যাইনি, যেহেতু আমার স্টাফ অ্যাকোমোডেশন টাইপের বিজনেসটা খুব বেশি হইতো, যার কারণে আমার খুব প্রয়োজন হয়নি এড প্রচারণার। আর ইনশাআল্লাহ আমরা নেক্সটে অ্যাক্টিভিটি আমাদের অনেকগুলো রয়েছে, প্রপার্টি ম্যানেজমেন্ট, বাইং, সেলিং অ্যান্ড বুকার এজ এ চ্যানেল পার্টনার হয়ে। তো এক একটা সেক্টর আমরা এক এক রকম ডেভেলপ হচ্ছে ইনশাআল্লাহ। আপনি জানেন দুবাই নিয়ে আমাদের এই মুহূর্তে একটা আগ্রহের জায়গা সেটা হচ্ছে যে, এবং জানারও একটা আগ্রহ তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে যে একটু ইরান এবং আমেরিকার যে কনফ্লিক্টটা, যুদ্ধটা, সেটার কারণে হাউজিং ব্যবসাতেও কিন্তু ধস নেমেছে। বিভিন্ন ওভারঅল ব্যবসাতে যেরকম ধস নেমেছে প্রায় 40% মতো ধস নেমেছে। তারপরেও কিন্তু বলা হচ্ছে যে দুবাইয়ের অর্থনীতি এবং দুবাইয়ের বাণিজ্য বা হাউজিং সেক্টর এখনও বিশ্বের অন্যান্য দেশের থেকে এখনও ভালো অবস্থান রয়েছে। এটা কিভাবে সম্ভব হয়েছে? মানে আপনি তো সেখানে এই ব্যবসা করছেন। দেখুন, আমি আপনাকে বলছি, বিশ্ব যখন মন্দার কবলে, পৃথিবী যখন একটা ব্যাড সময় পার করতেছে, এই সময় দুবাই খুব গুড পজিশনে। কারণ একটাই কথা আছে, আমাদের ওইখানে ফরেন ইনভেস্টাররা কোনো ট্যাক্স পে করতে হয় না, ইনভেস্টমেন্ট সেফ থাকে। একটা ডেভেলপার যখন আপনাকে একটা প্রপার্টি সেল করে, তার জন্য একটা এক্সট্রা অ্যাকাউন্ট আছে গভর্নমেন্টের। ওই এক্সট্রা অ্যাকাউন্ট থেকে চাইলে ডেভেলপার যদি বিল্ড আপ না করে টাকা উঠাতে পারে না। তার হচ্ছে আপনাকে 60-40, 50-40 পেমেন্ট প্ল্যান। যে একটা প্রপার্টি আপনি কিনেছেন, আপনি ক্লাস সেফ। আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি ওই প্রপার্টির ভ্যালু হচ্ছে 500,000, আপনি পেমেন্ট করবেন ওকে সির্ফ 20%। ওকে, 100,000 পেমেন্ট করার সাথে সাথে আপনার নামে ওইটা ডিএলডি, দুবাই ল্যান্ড ডিপার্টমেন্ট থেকেই ওই প্রপার্টিটা রেজিস্ট্রারি হয়ে গেছে, কিন্তু আপনি 400,000 এখনও ডিউ আছে।
এরপরে এটা আমাদের কয়েকটা প্রজেক্টে যেরকম আছে 1% পেমেন্ট প্ল্যান, মাসে আপনি 1% করে দেবেন। আফটার 3 ইয়ার্স আপনার বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে, আপনি 50% পেমেন্ট দিচ্ছেন, 50% আপনি চাবি রিসিভ করলেন, আফটার 3 ইয়ার্স পোস্ট হ্যান্ড ওভার 1% এভাবে দিয়ে যাবেন, যেটা আপনি রেন্ট পে কভার করতে পারেন। এটা কি আপনি ওই যে যেটা 100,000 আপনি ইনভেস্ট করলেন, যে বাকি টাকাটা ডিউ আছে, এটা কি ব্যাংক পে করে দিচ্ছে? না, কেউ by দিচ্ছে না, rotation এটা বাই ডেভেলপার ইনভেস্ট করতেছে সেইখানে। ডেভেলপার ইনভেস্ট করে আপনাকে কোনো ইন্টারেস্ট ছাড়া 7 ইয়ার্স পেমেন্ট প্ল্যান দিয়ে দিচ্ছে, যার কারণে হচ্ছে আপনার ইনভেস্টমেন্টটা সেফ। যাই হোক, আপনার সাথে কথা বলে যেটা বুঝতে পারছি যে আপনি অল্প সময়ে মোটামুটি ওইখানকার ব্যবসা সম্পর্কে অনেক ধারণা আপনি নিয়েছেন, এবং যার ফলে আপনারা বিভিন্ন ব্যবসায়ীদেরকে আপনারা সহযোগিতা করছেন সেখানে। আমার একটু আগ্রহের জায়গা হলো এখন যে আপনি বাংলাদেশ থেকে যে আসলেন, আপনার বাংলাদেশের যাত্রাটা আপনি যদি একটু বলেন, বাংলাদেশ থেকে আপনি কিভাবে বাংলাদেশে বেড়ে উঠলেন, বাংলাদেশে থেকে আপনি, আমি জানি যে আপনি রোটারি ক্লাবের সাথেও যুক্ত আছেন, রোটারি ক্লাবের আপনি একজন কর্মকর্তা, তো সামাজিক কর্মকাণ্ডের মধ্যেও যুক্ত আছেন, চিত্তের সাথে যে মানে বৃত্তের সাথে চিত্তেরও আপনি সংযোগ ঘটিয়েছেন। সেই জায়গার থেকে আমার আগ্রহ হচ্ছে আপনার যদি একটু আপনার পেছনের গল্পটা বলেন যে আপনি কিভাবে বেড়ে উঠেছেন। আমার জন্ম একটা গ্রামে, সেই সাহেবের বাজার, এটাকে বলে সিলেটের এয়ারপোর্টের পূব সাইডে সাহেবের বাজার। আমি একটা অজপাড়াকায় গ্রামে জন্মে নিয়েছি, ওইখান থেকে এডুকেশন করে আমি শহরে শিফট কোথায় হয়েছি। আপনার গ্রামটা কোথায়? এয়ারপোর্টের পূর্ব দিকে, এটাকে বলে সাহেবের বাজার। আচ্ছা আচ্ছা। ওইখানে আমার জন্ম। আমার বাবার বিজনেসের সুবাদে শহরে চলে আসি আমরা, সেখানে শহরে আমার বেড়ে ওঠা। আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে আমি একজন বিজনেসম্যান হব। আমি খুব স্ট্রাগল করে করে বিজনেসটা নিয়ে গেছি। আমি শুধু বিজনেস করছি তা না, বিজনেসের পাশাপাশি আমি সিলেট চেম্বার অফ কমার্সের একাধিক পুরনো মেম্বার, 2007 সাল থেকে সিলেট চেম্বার অফ কমার্সের মেম্বার। আমি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। আমার এলাকায় যে মসজিদ কমিটির জয়েন্ট সেক্রেটারি আমি, মাদ্রাসা কমিটির জয়েন্ট সেক্রেটারি আমি রোটারি করেছি 2020-21 সাল। ওই সময় করোনা প্রেক্ষাপট, খুব কঠিন সময় পার হচ্ছে বাংলাদেশে। ওই সময় আমি রোটারি ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম। শুধু প্রেসিডেন্ট না, ওই প্রেসিডেন্ট ফোরাম একটা জোন ছিল আমার 12টা ক্লাব দিয়ে, ওই ক্লাবের প্রেসিডেন্ট ফোরামের চেয়ারম্যান ছিলাম আমি। তৎকালীন সময় আমার ডিস্ট্রিক্ট গভর্নর ডক্টর বেলাল, যিনি আপনি জেনিথ ফার্মার চেয়ারম্যান, উনি ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর। ওনার সুদক্ষ নেতৃত্বে আমরা এত সুন্দরভাবে করোনার সময় মানুষদের নিয়ে কাজ করেছি, খুব মনে একটা শান্তি পাওয়া যায়। আপনি জানেন আমরা সবাই জীব, আমরা মানুষের জন্য কিছু করতে পারলে নিজেকে খুব। তো আপনি তো ওই যে একটা কথা আছে যে ঢেকি স্বর্গে গেল বারা বাঁধা, আপনি কি দুবাইতে এসেও কোনো সংগঠনের সাথে? আলহামদুলিল্লাহ, জি জি, আমি আপনার একাধিক, আমি বলছি আপনাকে যে আমি যেখানে শুনি বাংলাদেশি কমিউনিটি কোন জায়গায় কার কিছু করা লাগে, আমি ছুটে চলে যাই। দুবাইতে কোন সংগঠনের সাথে আপনার? দুবাইতে দেখুন আছে অনেক সংগঠন, যেমন গতদিন আগে যে বাংলাদেশ সমিতির আমার অফিসে অনেকে আসছিলেন, তো আমারা বলছেন, এবং আমাদের সিলেটের আঞ্চলিক কয়েকটা জিনিস আছে, ওদের সাথেও আছি। আমি সামাজিক মানুষ, আমি অলওয়েজ সবসময় চাই, এখানে দেখুন আমি এখানে ঢুকে আমার সামাজিকভাবে আমি কাউকে খুঁজে বের করে নিয়ে একটু আমি চেষ্টা করি যে সমাজেরকে আমি যা পেয়েছি সমাজ থেকে, আমি যেন সমাজকে কিছু দিই। দুবাইতে যেসব আপনি সামাজিক সংগঠনের কথা বলছেন, এই সংগঠনগুলো আমাদের ওইখানকার যারা বাঙালিরা আছেন তাদের কর্মসংস্থান বৃদ্ধিতে বা তাদের সুযোগ সুবিধা তৈরিতে কি ভূমিকা রাখছে, এখন কেমন কাজ করছে তারা? দেখুন একটা জিনিস হইল কি, আমি যে জিনিসটা আপনাকে বলি, কোনোদিন দক্ষ কর্ম মানুষ 1 ঘন্টাও বেকার থাকে না, আর আমরা একজন দক্ষ কর্মী খুঁজে বেড়াই। আপনি যদি এটা বলেন, আমি আমার কোম্পানিতে অনেক বাংলাদেশি যাদের যোগ্যতার চেয়ে বেশি জায়গায় নিয়ে আমি বসাই। কেন? সেটা আমার দেশি, আমার কালচারের, আমার লোক, যেটা আসলে অ্যাকচুয়ালি আপনি সবসময় যোগ্যতাকে মাপ করে বসাবেন, কিন্তু আমাদের একটা আবেগের জায়গা। আমরা চাই যে কিছু করার জন্য, সমাজের জন্য কিছু করার জন্য, দেশের কিছু করার জন্য, যেখানে যাই আমরা দেশের ভাবমূর্তি, দেশের সৌন্দর্য, ওইটা বর্ধনের জন্য কাজ করি। আমি আসার আগে আমার অফিসে আমার একজন বিজনেসম্যান, উনি অস্ট্রেলিয়া পিআর পেয়ে চলে যাচ্ছে, আমি অনেক একটা কমিউনিটি বসাইলাম, গল্প হচ্ছিল। আমি একটাই জিনিস বললাম সবাইকে যে আপনারা দেখুন আমরা বিদেশে কেন আসছি, সুদূর দেশ ছেড়ে বিদেশে আসছি কেন? আমাদেরকে কি করতে হবে? কিছু কালচার চেঞ্জ করতে হবে, কিছু দেশের ভাবমূর্তি সুন্দর করে উজ্জ্বল করতে হবে, দেশকে আমরা সঠিক জায়গায় নিতে হবে। আমার সবসময় এই ইন্টেনশনটা থাকে। আমি যেখানে যাই, ইউকেতে আসছেন এখন, ইউকেতে আপনার কোনো পরিকল্পনা আছে যে ব্যবসা বাণিজ্য করা বা এই দেশে সেটেল হওয়া, এই ধরনের? না সেটেল, দেখুন সেটেল আমি বাংলাদেশে,
আমার ফ্যামিলি স্টিল নাও বাংলাদেশে। আমি বিজনেসের সুবাদে আসি, আপনাদের এখানে আমার সফর হয়েছে আমার হয়তো আত্মীয়তার টানে, সবার টানে, কিন্তু আমি বাংলাদেশে সেটেল এবং আমি বাংলাদেশে থাকাটা পছন্দ বোধ করি, যেখানে আমার জন্ম হয়েছে। বাংলাদেশে আপনি থাকবেন? জি, আমার ফ্যামিলি বাংলাদেশে, আমার ছেলে লেখাপড়া করে বাংলাদেশে, আর দুবাই আমি বিজনেস করি। ইউকে আসবো, আপনাদের বিজনেস আছে, আমি বিজনেসের জন্য আসতে পারি, কমিউনিটির সাথে একটা সুসম্পর্ক রাখার জন্য আসতে পারি, কিন্তু আমার জন্মস্থান বাংলাদেশে, আমার ফ্যামিলি বেড়ে উঠছে বাংলাদেশ থেকে, আমি ওই কালচারটার মধ্যেই থাকতে চাই। আপনারা দুবাইতে যে এখন ব্যবসা করছেন বা বললেন যে বিভিন্ন সংগঠনও আপনারা করছেন, বাংলাদেশ থেকে আপনি বললেন যে দক্ষ লোকও আপনারা খোঁজেন, জি, সেই দক্ষ লোকগুলো বাংলাদেশ থেকে কি আপনারা তৈরি করার কোনো পরিকল্পনা আপনাদের আছে বা করছেন আপনারা? এটা দেখুন, এটা আমাদের দুবাই গভর্নমেন্ট বারবার আমাদের সরকারকে একটা সার্কুলার দিয়ে রাখে। স্টিল নাও আপনি জানেন আনস্কিল মানুষের ভিসা বন্ধ, কিন্তু স্কিল মানুষের ভিসা আছে দুবাইতে। এইটার জন্য দেশকে, সরকারকে উদ্যোগ নিতে হবে, দক্ষ শ্রমিক গড়ে তুলতে হবে। দক্ষ শ্রমিক যে দেশে আছে, এই দেশ একটু দক্ষভাবে গড়ে উঠবে। এটা দায়িত্ব হচ্ছে আপনাদের। আপনারা সরকারকে সঠিক প্রচারণা বুঝিয়ে দিতে পারলে, সরকার একটা ভালো ইনস্টিটিউট করে সবাইকে একটা, যদি আপনার একটা ম্যাপের মধ্যে নিয়ে যায়, একটা আজকে আমরা নিজেরা প্রতিষ্ঠিত করতে গিয়ে, নিজেকে প্রতিষ্ঠিত করে এখন দেশ প্রতিষ্ঠিত কাজে আমরা জড়িয়ে যাচ্ছি আস্তে আস্তে। মানে মনোনিবেশ করতে চান যে দেশের মানুষ, যার জন্য এটা সাপোর্ট দরকার গভর্নমেন্টের। গভর্নমেন্ট থেকে আমরা সাপোর্ট পেলে অবশ্যই আমরা কিছু করতে রাজি বাংলাদেশে। আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে আপনাকে একটা, এটা হচ্ছে যে একেবারে গদবাঁধা প্রশ্ন করে যারা বিখ্যাত মানুষ, বা যে অবসরে আপনারা কি করেন, বা অবসর আপনার কেমন কিভাবে কাটে? দেখুন, আমরা বিজনেসে যখন লাগে যাই, ব্যবসায়ীদের কোনো অবসর হয় না। আমি বেডে যাওয়ার পরেও আমার বিজনেসটা দেখতে হয়, আমি রিচার্জ করতে হয় বিজনেস নিয়ে। আমি যখন অবসর সময় পেয়ে যাই, তখন আমি আমার ব্যবসাটা আনন্দের জায়গায়। এক্স্যাক্টলি, বিজনেসম্যানদের কোনো অপশন নাই। আপনি যে পেশা আছেন, এই পেশায় কোনো অপশন নাই। যত দিন যাচ্ছে তত আপনি এটা নিয়ে রিচার্জ করেন, তত একটু কাজ করেন। তো আমাদের ব্যবসায়ীদের কোনো আসলে রিটায়ার্ড নাই, আমরা অপশন নাই। আমরা ফ্যামিলির টাইমটা খুব কষ্ট করে দিই, ফ্যামিলির টাইমও আমাদের কাছে। আপনি তো একটা দীর্ঘ যাত্রার ভেতর দিয়ে উঠে আসছেন। আপনি যদি একটু সংক্ষেপে 30 সেকেন্ডে বলেন যে একটা মানুষকে সফল হতে হলে কি করতে হয়, আমাদের দর্শকদের জন্য যদি 30 সেকেন্ডে একটু বলেন। জি, একজন মানুষ যখন সে তার লাইফ স্ট্রাগল শুরু করতে যাবে, তখন সে অলওয়েজ নিজেকে সততার মধ্যে রাখতে হবে। সৎভাবে সে কোন জিনিস করবে ওইটার উপরে একটু রিসার্চ করে, এটাকে সুন্দর করে স্ট্রাগল করে ওই দেশের বাই ল কানুন ফলো করা। আপনি তো জানেন যে দেশের আইন মানে একটা ইবাদতের সমান। সেইটা যদি একজন মানুষ তার সঠিক পরিশ্রম, সঠিক মেধা সঠিক জায়গায় খাটায়, আমার মনে হয় না কেউ ব্যর্থ হবে, সবাই সফল হবে টুডে টুমরো। ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য। মোহাম্মদ আদুল ইসলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আজকে আমাদের অনুষ্ঠানে আসছেন, জিজ্ঞাসা অনুষ্ঠানে। আমরা অনুষ্ঠানে শেষ করতে যাব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন জিজ্ঞাসা অনুষ্ঠানে। আজকে আমাদের বিশেষ অতিথি মোহাম্মদ আদুল ইসলাম, রয়্যাল লাইফ ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেটের ম্যানেজিং ডাইরেক্টর। এই কোম্পানিটি, তিনি দুবাইতে এই কোম্পানিটি উনি পরিচালনা করেন। ওনার কাছ থেকে আমরা শুনলাম যে একজন সফল ব্যবসায়ী হতে হলে এবং একজন ব্যবসায়ীকে কি কোন কোন পর্যায়গুলো পরিক্রমার ভেতর দিয়ে গেলে একজন সফল মানুষ হওয়া যায়, সফল ব্যবসায়ী হওয়া যায়। একই সাথে মানুষের মঙ্গল করা যায়, চিত্তের সাথে বৃত্তের যে, বা বৃত্তের সাথে চিত্তের যে সংযোগ কিভাবে করা যায়, এই বিষয়গুলো আমরা ওনার কাছ থেকে শুনলাম। আমরা আশা করি আমরা জিজ্ঞাসার পরবর্তী অনুষ্ঠানে তাজুল ইসলামের মতো আরেকজনের আমরা গল্প শুনবো। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।